টিকা কার্যক্রম শুরু হলেও প্রচারের অভাবে উপস্থিতি কম। রাজশাহীতে আজও 4 জনের মৃত্যু, সিলেটে 1। স্বাস্থ্যমন্ত্রী বললেন 12 লাখ শিশু টিকা পাবে। জ্বালানি সংকটে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিয়ে বিশৃঙ্খলা। 1 লাখ টনের বেশি জ্বালানি নিয়ে আসা 4 জাহাজের একটি থেকে খালাস শুরু, অপেক্ষায় আরও 3টি। ইঞ্জিন সংকটে বছর ব্যবধানে চট্টগ্রাম থেকে রেলে পণ্য পরিবহন কমেছে 35%, রাজস্ব আয়ে ধস। অব্যবস্থাপনা ও নীতি নির্ধারণের দুর্বলতাই মূল কারণ। কুমিল্লায় তনু হত্যা মামলায় 10 বছর পর নতুন মোড়। সন্দেহজনক 3 জনের ডিএনএ পরীক্ষার অনুমতি চেয়ে পিবিআই এর আবেদন। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছে 2 জন। পরে রাজশাহীর বেসরকারি হাসপাতালে আরও 2 জনের মৃত্যু ঘটে। এ নিয়ে কেবল রাজশাহীতেই মারা গেল 44 জন, আর সিলেটেও আরও 1 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে স্বাস্থ্য দফতরের সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার হিসেবে 7 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি ছাড়িয়েছে 1200। হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদান কর্মসূচি শুরু হলেও প্রচারণার অভাবে অনেকেই টিকা কেন্দ্রে আসছেন না। সহকর্মীদের পাঠানো তথ্য ছবি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে আরও 4 জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে মারা গেছে 2 জন। পরে রাজশাহীর বেসরকারি হাসপাতালে আরও 2 জনের মৃত্যু ঘটে। এ নিয়ে কেবল রাজশাহীতেই মারা গেল 44 জন। আজকে যে 2 জন রোগী মৃত্যুবরণ করেছে তারা যথাক্রমে 3 ও 4 তারিখে ভর্তি হয়েছে এবং যথাক্রমে 5 এবং 6 তারিখে মৃত্যুবরণ করেছে। এই রোগীগুলো দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক বেশি শ্বাসকষ্ট নিয়ে আমাদের হাসপাতালে এসেছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ায় 1 বেডে একাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। হামের উপসর্গের চিকিৎসায় মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে আলাদা 3টি ওয়ার্ড। এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন স্থানে 7 শিশুর মৃত্যু হয়েছে। রোগীর এত পরিমাণ চাপ যে বেডের খুবই অভাব। এরা খুব ভালো সেবা দিচ্ছে, কারণ আমি দেখছি অন্য জায়গার তুলনায় আমাদের এখানে খুব ভালো সেবা দিতেছে। এক সিটে 3 জন 4 জন কষ্ট হয়, কিন্তু আসলে ডাক্তারের তো কিছু করার নাই। কি করবে, শ্বাসের রোগ তো এই লেগে এক জায়গায় রাখার চেষ্টা করছে। সিলেটে হাম আক্রান্ত 62 জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 2 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আজ। হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বরগুনা সদর উপজেলাকে হটস্পট ঘোষণা করেছে সরকার। জেলায় এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে গতকাল শনিবার থেকে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করে বরগুনা স্বাস্থ্য বিভাগ। তবে প্রচারণার অভাবে অনেকে টিকা কেন্দ্রে আসছে না। টাঙ্গাইলে এখন পর্যন্ত 113 জন হামে আক্রান্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে 2 শিশু। দ্রুত চিকিৎসা পেতে তাই টাঙ্গাইলেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার দাবি জানিয়েছেন রোগীর স্বজনরা। ওষুধপাতি দিতেছে, কিছু বাইরে থেকে আনতেছি, আর বিশেষ করে যে জায়গাটা রয়েছি খুব নোংরা অবস্থা। আমার রোগী যে অবস্থায় ছিল তার থেকে অনেক উন্নতি হয়েছে। এখন বর্তমানে আমার রোগী ভালো আছে। আমরা মেডিকেল কলেজ হাসপাতালেও একটা ইউনিট খোলা হয়েছে, সেখানেও প্রায় 24 বেডের একটা ইউনিট চালু হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আশা করি যে হয়তো আর ওইখানে রোগী দিতেই হবে না। মেহেরপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গত 1 সপ্তাহে মেহেরপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছে 35 জন রোগী। বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 11 জন। সংক্রমণ এই রোগে আতঙ্কিত না হয়ে বরং সচেতনতা বাড়ানো এবং টিকা কার্যক্রম জোরদার করার আহ্বান সচেতন মহলের। ইবনুল কাইম সনি, এখন। অতীতের 2 সরকারের অব্যবস্থাপনার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি বলেন, প্রতি 4 বছর পর পর হাম রুবেলার টিকার ক্যাম্পেইন করার কথা থাকলেও 5.5 বছর ধরে কোনো ক্যাম্পেইনই হয়নি। সরকার প্রথম ধাপে 12 লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, গতকাল 73,000 শিশু টিকা গ্রহণ করেছে। এছাড়া আগামী 12 এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের জেলাগুলোতে টিকা প্রদান কর্মসূচি শুরু হবে। কিন্তু যতই বাড়ুক না কেন, প্রত্যেকটি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। রাজশাহী হাসপাতালে আরো 250 আইসোলেশন বেড ব্যবস্থা করা হচ্ছে। আমাদের আইসিইউ ইউনিট প্রস্তুত আছে, আমাদের ভেন্টিলেটরও প্রস্তুত আছে। আমরা করোনাকালীন অব্যয়িত 604 কোটি টাকা দিয়ে আমরা ইউনিসেফ থেকে আরো হামের টিকা এবং অন্যান্য টিকা আমরা কালেকশন করতেছি। ভবিষ্যতে আমাদের কোনো সময় আমাদের শর্টেজ পড়বে না। জ্বালানি সংকটে দেশের বিভিন্ন পাম্পে গ্রাহক ও পাম্প কর্মীদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটছে। প্রয়োজনীয় জ্বালানির দাবিতে সড়ক অবরোধ সহ ঘটছে হাতাহাতির ঘটনাও। পাম্পগুলোর সামনে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কয়েকটি পাম্পে তেল মিললেও তা পর্যাপ্ত নয় বলছেন গ্রাহকরা। কুমিল্লায় বন্ধ রয়েছে অধিকাংশ পাম্প। চরম বিপাকে পড়েছেন চালকরা। যেখানে তেল মিলছে সেখানেই গাড়ির চাপ দেখা যাচ্ছে। বগুড়ায় পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না ফিলিং স্টেশনগুলো। কয়েকটি পাম্পে তেল মিললেও চাহিদার তুলনায় সেটি অল্প। ঝিনাইদহেও পাম্পে দীর্ঘ লাইন অপেক্ষা করে কোনো পাম্পে 200, আবার কোনো পাম্পে মাত্র 100 টাকার তেল মিলছে। জামালপুরের ইসলামপুরে মোটরসাইকেলে তেল না পাওয়ায় প্রায় 2 ঘন্টা জামালপুর দেওয়ানগঞ্জ সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। অন্যদিকে মাগুরায় জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। পাট সহ অন্যান্য ফসল চাষে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয়ে রয়েছেন চাষিরা। জ্বালানির সংকট নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, ময়মনসিংহের জ্বালানির সংকটের পরিস্থিতি জানতে চাই, সড়কে যানবাহন কেমন দেখছেন? লাইবা, ময়মনসিংহের জ্বালানি তেলের পরিস্থিতি যদি একটু জানাই, জেলার কিছু কিছু পাম্পে আজকেও জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে বা বিক্রি করা হয়েছে, কিন্তু বেশিরভাগ পাম্পেই কিন্তু আজকে তেল দেয়া হয়নি, অর্থাৎ বরাদ্দ না থাকার কারণে দেয়া হয়নি। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে ময়মনসিংহের পুলিশ লাইন এলাকা। এই পুলিশ লাইন এলাকার যে মেসার্স সাইফুল ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনটিতে আজকে সকাল 7:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত অকটেন এবং পেট্রোল এখানে বিক্রি করা হয়। যাদের প্রয়োজন তারা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে এসে তাদের যে প্রয়োজনীয় জ্বালানি সেটি সংগ্রহ করেছেন। এখানে 500 টাকার অকটেন বা পেট্রোল এখানে প্রত্যেক গ্রাহককে দেওয়া হয়েছে এবং প্রাইভেট কার, মাইক্রোবাসে 1000 থেকে 2000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছিলাম এই পেট্রোল পাম্পের যিনি মালিক সাইফুল আলম ফেরদৌস, তার সাথে তিনি যেটি বলেছেন যে এই জ্বালানি রেশনিং যখন থেকে শুরু হয়েছে ঠিক এর শুরুর দিকে 2-1 দিন খুব ঝামেলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রশাসনের সহায়তায়, বিশেষ করে পুলিশের সহায়তার কারণে কিন্তু এখন সুশৃঙ্খলভাবে এখানে জ্বালানি তেল দেওয়া হচ্ছে। লাইনে দাঁড়িয়ে যারা মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন তারা লাইনে দাঁড়িয়ে কিন্তু সুশৃঙ্খলভাবে এখান থেকে জ্বালানি তেল সংগ্রহ করেছেন। তবে আজকে 6000 লিটার অকটেন ছিল যেগুলো আজকে দুপুর 2:30টার সময় এখানে বিতরণ শেষ হয়ে যায়, যার কারণে কিন্তু এখন বিতরণ বন্ধ রয়েছে। কিন্তু আমরা দেখছি যে এখনও বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল এবং প্রাইভেট কার নিয়ে কিন্তু মানুষজন আসছেন তাদের জ্বালানি তেল সংগ্রহ করার জন্য। তো এই পেট্রোল পাম্পের মালিক তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি আরও 9000 লিটার পেট্রোল এবং 9000 লিটার অকটেনের বরাদ্দ পেয়েছেন, যেটি আজকে রাতে আসবে এবং আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই তেল বিক্রি করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে এই জ্বালানি তেলের সংকটের কারণে কিন্তু রাস্তায় বা সড়কে যানবাহনের চাপ কিছুটা কমেছে। বিশেষ করে জেলা প্রশাসন থেকে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সমস্ত মোটরসাইকেলের কাগজপত্র নেই, ড্রাইভিং লাইসেন্স নেই বা যারা হেলমেট ব্যবহার করবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই গণবিজ্ঞপ্তি জারির পর থেকে কিন্তু যাদের কাগজপত্র নেই বা ড্রাইভিং লাইসেন্স নেই এই ধরনের মোটরসাইকেলের চলাচল কিন্তু সড়কে কমেছে এবং সঠিকভাবে তেল না পাওয়ার কারণে কিন্তু অন্যান্য যে যানবাহন, বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার বা মাইক্রোবাস, এগুলোরও চলাচল কিন্তু কিছুটা কমেছে বলে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে এখানে যেটি প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে সমস্ত মোটরসাইকেলের বা যানবাহনের ফিটনেস নেই বা রেজিস্ট্রেশন নেই এবং মোটরসাইকেলে যারা হেলমেট ব্যবহার
ব্যবহার করবেন না, তাদের বিরুদ্ধে কিন্তু তারা কঠোর অবস্থানে নিয়েছেন। এবং আজকেও আমরা দেখেছি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভুইয়া ফিলিং স্টেশনে আজকে জ্বালানি তেল দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন হ্যান্ডমাইকে, যারা যে সমস্ত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নেই, ড্রাইভিং লাইসেন্স নেই এবং যাদের হেলমেট নেই তাদেরকে তেল দেওয়া হবে না এবং তাদেরকে কিন্তু সেই জ্বালানি তেল দেওয়া হয়নি। তো সব মিলিয়ে কিন্তু আমরা যদি একটু বলি যে রাস্তায় কিন্তু এই তেলের রেশনিংয়ের কারণে বা সঠিকভাবে তেল না পাওয়ার কারণে যানবাহনের পরিস্থিতি বা যানবাহনের চাপ কিছুটা কমেছে। লাইভ এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে জ্বালানি সংকটের পরিস্থিতি জানাচ্ছিলেন হারুনুর রশিদ। এদিকে জ্বালানি তেলের সংকট ও অনিয়ম নিয়ন্ত্রণে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড চালু হলেও সেই নিয়ম মানছে না কেউই। জ্বালানির জন্য লাইনে দাঁড়ালেও পাম্প কর্তৃপক্ষ ও পুলিশ সদস্যদেরও ফুয়েল কার্ড দেখাচ্ছেন না গ্রাহকরা। ফুয়েল কার্ড দেখানোকে কেন্দ্র করে অনেক পাম্পে ইতোমধ্যে হট্টগোল করেছে তেল নিতে আসা বাইকাররা। এ নিয়ে অনেক পাম্পে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। গেল শুক্রবার থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো যানবাহনকে পেট্রোল বা অকটেন সরবরাহ না করার নির্দেশনা রয়েছে। চট্টগ্রাম বন্দরে 1 লাখ টনের বেশি জ্বালানি নিয়ে আসা 4টি জাহাজের মধ্যে একটিতে খালাস শুরু হয়েছে, বাকি 3টি জাহাজ এখনো খালাসের অপেক্ষায় রয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল বিকেলে শ্যাং শ্যাং ফা জিয়ান নামের জাহাজী ডলফিন জেটি 6 থেকে শুরু হয় খালাস কার্যক্রম। জাহাজটিতে আনা হয় 34,000 টন ডিজেল। বন্দরের তথ্য মতে প্রায় 5,500 টন এলপিজি নিয়ে গ্যাস চ্যালেঞ্জার ও গ্যাস জার্নি নিয়ে 2টি জাহাজের বন্দরের পাশে অবস্থান করছে। আগামী 8 এপ্রিলের মধ্যে এলপিজি খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রায় 64,000 টন এলএনজি নিয়ে অবস্থান করছে আরেক জাহাজ কুল ভয়েজার। এলএনজি খালাসও 8 তারিখের মধ্যেই সম্পন্ন হবে। কুমিল্লায় তনু হত্যা মামলার 10 বছর পর এসেছে নতুন মোড়। দুপুরে সন্দেহজনক 3 জনের ডিএনএ পরীক্ষা করার অনুমতি চেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। খালেদ সাইফুল্লাহর পাঠানো তথ্যছবি নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার প্রায় 10 বছর পর নতুন করে তদন্তে অগ্রগতির চেষ্টা করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোহাম্মদ তরিকুল ইসলাম সন্দেহভাজন 3 জনের ডিএনএ প্রোফাইল ক্রস ম্যাচের অনুমতি চান। তাদের ডিএনএ তনুর পোশাকে পাওয়া নমুনার সঙ্গে মিলিয়ে দেখার আবেদন করা হয়। বিচারক মমিনুল হক আবেদনটি গ্রহণ করে পর্যালোচনার জন্য রেখেছেন। দাঁড়ে দাঁড়ে ঘুরছে গত 10 বছর, কিন্তু এটার কোনো সুরা হচ্ছে না। একটা তদন্তকারী কর্মকর্তা বারবার সময় চাচ্ছে এবং কেন সময় চাচ্ছে, কী কারণে চাচ্ছে এটাও তার বাবা জানে না। তারা যে ভুক্তভোগী, তারা যে ভিকটিম, তারা তাহলে আইনের প্রতিকারটা কোথায় পাবে? তো এই জন্য এই যে বিভিন্ন যারা তদন্ত রিপোর্ট দেওয়ার বিভিন্ন দপ্তরগুলো আছে, রাষ্ট্রীয় যে দপ্তরগুলো, এগুলো ত্বরান্বিত করা খুবই প্রয়োজন। 2016 সালে কুমিল্লা ময়নামতি সেনানিবাসে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 10টা বছর আমি ঘুরতেছি আদালতে বিভিন্ন জায়গায় বিভিন্ন আমি কোনখানে গেলে বিচার পাবো, কেউ আমার বিচারটা করেও না, দেখেও না। মামলাটি শুরুতে থানা পুলিশ, ডিবি ও পরে সিআইডি দীর্ঘ সময় তদন্ত করেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি। 2020 সালের 21 অক্টোবর মামলাটি পিবিআইয়ে হস্তান্তর করা হয়। তনুর পোশাকে 3 জন পুরুষের ডিএনএ পাওয়া গেলেও এখনও মামলার কোনো কুলকিনারা হয়নি। এদিকে আদালতে উপস্থিত হয়ে তনুর বাবা ইয়ার হোসেন প্রধানমন্ত্রীর কাছে দ্রুত বিচার দাবি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এটা দৃষ্টি আকর্ষণ না করলে আমি জানি না আমি আর কি করব, আমি নিজে আত্মহত্যা করব। লাস্ট কথা, আমার নিজে আত্মহত্যা করব। এখন কুমিল্লা। কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গভীর রাতে বাড়িতে ঢুকে কান্ত মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর আগে শনিবার মাঝরাতে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী গোয়ালপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী আয়াত আলীর ছেলে শান্তু মিয়া ও এরশাদ মিয়ার ছেলে শামসুল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে কান্ত মিয়ার বিরোধ চলছিল। শনিবার রাতে ঢাকা থেকে বাড়ি গেলে গভীর রাতে কান্ত মিয়ার বাড়িতে ঢুকে হামলা চালায় তারা। এ সময় লোহার রড দিয়ে পিটিয়ে এবং রামদা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা কান্ত মিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগীর পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে পেশি শক্তির জোরে জমি দখলের চেষ্টা করে অভিযুক্তরা। এরই জেরে হত্যা চেষ্টার উদ্দেশ্যে কান্ত মিয়ার ওপর হামলা চালায় তারা। রাত্রে ১২টা ১২:৩০ সময় একটা ডিল দিছি, তাই বাড়িছি অনুমান ১:৩০ সময় একটা ডিল যখন দিচ্ছি আমি ডিল মারছে কেনা তাহলে বাড়িছি এরা মানে সূর্য তো আঁকতেই উঠতে আমি বাড়িছি এমনি আমার দূরে যে গলাটা ভাঙতে যাচ্ছে শান্ত আমার করতেছে। আমি অফিসারের সাথে একটু কথা বললাম যে ওদের কিছু অভিযোগের একটু ভুল ত্রুটি আছে, তো সংশোধন করে আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমি দেখছি, ছবিগুলোও দেখছি, আমার হাসপাতালেও গেছিল আমাদের অফিসার এবং এলাকাও গেছে, আমরা ইনশাল্লাহ ব্যবস্থা নেব। নাটোরের রাস্তা পারাপারের সময় বাস চাপায় ছাত্রদল নেতা নিহত হয়েছে। দুপুরে উপজেলার নাটোর বগুড়া মহাসড়কের নিঙ্গইন বাস স্ট্যান্ড এলাকায় এমন দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাস্তা পারাপারের সময় যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহনের একটি বাস উল্টো পথে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে বাসটির চালক ঘটনাস্থল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বাসটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে বাসটি জব্দ এবং মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ। চট্টগ্রাম থেকে সারা দেশে রেলে পণ্য পরিবহনে বড় ধরনের ধস নেমেছে। বছর ব্যবধানে পণ্য পরিবহন কমেছে ৩৫%, রাজস্বেও নেমেছে ধস। এক বছরে রেলের আয় কমেছে ৫৩ কোটি টাকারও বেশি। প্রতিদিন ১২ থেকে ১৩টি ট্রেন পণ্য পরিবহন করলেও বর্তমানে করছে মাত্র ৩ থেকে ৪টি ট্রেন। কাজী মাহফুজের প্রতিবেদন। রেলের হিসেবে পূর্বাঞ্চলের মোট ইঞ্জিনের প্রায় ৮০% আয়ুষ্কাল পার হয়ে গেছে। এসব ইঞ্জিন এতটাই পুরনো যে একবার বিকল হলে বাজারে পার্টসও মেলে না। প্রতি বছর চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি বাড়ছে ১৫ থেকে ২০%, অথচ রেলের চিত্র উল্টো। ১৩টি ট্রেন পণ্য পরিবহনের স্থলে বর্তমানে করে মাত্র ৩ থেকে ৪টি। এতে রাজস্ব আয়েও ধস নেমেছে। ২০২৪ সালে পণ্য পরিবহন খাতে আয় করেছে ১৫০ কোটি এবং ২০২৫ সালে কমে হয়েছে ৯৮ কোটি টাকা। রোজার আগে দিয়ে যেহেতু আমদানিটা বেশি হয়, সেই কারণে প্রতিবারেই কিন্তু এই পোর্টে আপনার এই কন্টেনার একটু জট লাগে আর কি। হ্যাঁ, অন্যান্য সময় এটা থাকে না। সুতরাং এই কন্টেনার পরিবহন কমে যাওয়া বা আয় কমে যাওয়ার পিছনে শুধুই যে এটা ক্রাইসিস আমি বলবো না, তবে হ্যাঁ, লোকোমোটিভের ক্রাইসিসটাও একটা ইস্যু। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন ইঞ্জিনের চাহিদা ১১৬টি, সরবরাহ হচ্ছে ৭৫ থেকে ৭৭টি। একদিকে ৩০% ঘাটতি, অন্যদিকে পুরনো গতিহীন ইঞ্জিনে ভরসা। যারা মেরামত করেন তাদের দক্ষতাও যেহেতু নিয়োগ দীর্ঘদিন ছিল না, দক্ষতারও কিছু ঘাটতি রয়েছে। এই কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় প্রাপ্যতা আমাদের চাহিদা মোতাবেক থাকে না। পণ্য পরিবহন কমার প্রভাব পড়েছে শ্রমিকদের উপরেও। আয় নেমেছে অর্ধেকে, সারাদিন বসে থেকেও কাজ না পেয়ে ফিরে যান কেউ কেউ। ১,০০০ টাকা পাইতাম, এরকম পাইতাম আর কি, ওখান তো কামে নেই। ওইখান থেকে খাতানগঞ্জ থেকে স্টেশনের একটা খরচ আছে, ওইখান থেকে সিলেটের থেকে আবার ওনাদের দোকানে নেওয়ার একটা খরচ আছে, ওই খরচ বাড়তি। ব্যবসায়ীরা বলছেন রেলের পণ্য পরিবহন খাত লাভজনক, অথচ অব্যবস্থাপনা আর নীতি নির্ধারণের দুর্বলতার কারণে মুখ থুবড়ে পড়েছে এই খাত। কোনো সরকারেই রেলওয়েকে আমাদের একটা লজিস্টিকের যে ইম্পর্টেন্ট হাব হতে পারে সে ব্যাপারে কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। ব্যবসায়ীদের কথা বিবেচনায় নিয়ে রেলওয়েকে একটা গুরুত্বপূর্ণ লজিস্টিক পরিবহন ব্যবস্থা হিসেবে গড়তে হবে। ৯০-এর দশকের শুরুতে পণ্য পরিবহন ছিল রেলের আয়ের অন্যতম প্রধান উৎস, যা এখন শুধুই অতীত। সাশ্রয়ী এবং নিরাপদ তকমা গায়ে মেখেও রেলে কেন এই ধস? অব্যবস্থাপনা নাকি সদিচ্ছার অভাব?
কোথায় আটকে আছে রেলের এই চাকা? কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 3 বাংলাদেশির মধ্যে ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে ফিরেছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। জানান, বিদেশে নিহত প্রত্যেক বাংলাদেশির ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা করবে মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। কথা ছিল ঈদের পর পরিবারের কাছে ফিরবে সৌদি আরব প্রবাসী আব্দুল্লাহ আল মামুন। ফিরেছেন ঠিকই, কিন্তু নিথর দেহে। সোমবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। পরিবারের সচ্ছলতা ফেরাতে মামুন 15 বছর আগে গিয়েছিলেন সৌদি আরব। শেষবার দেশে এসেছিলেন 5 বছর আগে। গত 8 মার্চ দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি আহত হন। পরে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 17 মার্চ মারা যান তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে ছেলের মরদেহ নিতে ময়মনসিংহের গফরগাঁও থেকে এসেছেন পিতা শহীদুল ইসলাম। কাঁপা হাতে স্বাক্ষর করে মৃতদেহ গ্রহণের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। ক্যামেরায় অশ্রু লুকানোর চেষ্টা করলেও ছেলের শোক চোখে মুখে ছিল স্পষ্ট। 15 বছর পরে একবার ছুটিতে আসছে, আশা বলছে যে পরে আবার কইতাছে যে আব্বা আমি আইতাছি, আমরা এই কত রোজারি ঈদ করলো বাংলাদেশ হইয়া, তখন হঠাৎ করে আপনার এই গন্ডগোল হইয়া মারা গেছে। আমার ছেলে আমার মারি দিত না, আমার ছেলের আমার মারি দিত। আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী পিতার হাতে সন্তানের মরদেহ হস্তান্তর করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তুলে দেন আর্থিক অনুদান। জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধে বিদেশে নিহত বাংলাদেশিদের ক্ষতিপূরণের বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনা করা হবে। এই যে তার বাবার কাছে আমরা হস্তান্তর করেছি, তার পরিবারের অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত আছেন। তার দাফন কাজে এবং নগদ 35,000 টাকা এবং নগদ অর্থ আবার 50,000 টাকা এবং আর্থিক সাহায্য 3 লক্ষ টাকা আমরা তার পরিবারের সদস্যের কাছে আমরা এখন হস্তান্তর করব। মামুন সহ এ পর্যন্ত সৌদি আরব, আরব আমিরাত ও বাহরাইন থেকে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহত 4 বাংলাদেশির মরদেহ দেশে আনা হলো। একজনের মরদেহ দাফন করা হয়েছে সৌদি আরবে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে অকাল বন্যার শঙ্কায় কৃষকরা। চৈত্রের শুরুতেই টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর বোরো ধান। বৃষ্টি অব্যাহত থাকলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। কাজল সরকারের তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের কৃষক আহ্লাদ মিয়া ঋণ করে হুগলি হাওরে 8 বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেছিলেন। তবে হঠাৎ বন্যায় সব হারিয়ে নিঃস্ব আহ্লাদ দিন কাটাচ্ছেন দুশ্চিন্তায়। 8 কের জমা রাখছি আমি জলুবার গাছ থেকে 3,500 টাকার এই জমিনগুলো ওই ধান। এখন ধান যে বানিয়েছে নানি ঋণ ফিন দিবার মতো না, এখন 1.5 সাল লাগবে করতে গেলে। চৈত্রের শুরুতেই ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে হুগলি হাওরের প্রায় 500 একর বোরো ফসল। এতে শতাধিক কৃষক পরিবারের মধ্যে নেমে এসেছে হতাশা। এখন তো বৃষ্টি হইয়া কষ্ট করছি, বান সান আটকে যাচ্ছে না, ডিব্বিয়া গেছে। এই অবস্থায় জমি টাকাই কিভাবে দিব, বা ঋণ যে করছে সার দিছে বীজ দিছে এইগুলোর টাকাই দিতে পারবো কেমন? কৃষকে বান দিয়া কোনো মতে ঠিকায় রাখা হচ্ছে। যদি আর কোনো আর 2-4 করে পানি বাড়ে তাহলে হাজার হাজার জমি যেগুলো নষ্ট হইব। ইঞ্চি এবং উগলি আমরা রক্ষা করতে পারি নাই এখন পর্যন্ত। আপনার বালি বাদস্বরা এবং ব্যাংক এখন তো আসে যে যদি বৃষ্টিটা একটু বাড়ে, আবহাওয়া যদি পরিবর্তন না হয়, যে কোনো মতে চলে যাবে। যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতির পূরণটা দেওয়ার একটা ব্যবস্থা যেন হয়। এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নতুন করে বাদেশ্বরা, বালি ও ব্যাঙ্গাহাওরের হাজার হাজার একর জমির ফসল তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, টেকসই বাঁধ না থাকায় প্রতিবছরই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। কিছু ফসলের জমি যেগুলো নিচু জমি, তুলনামূলক নিচু জমিগুলা পানির নিচে তলিয়ে গেছে, আর যেগুলো তুলনামূলক উপরে আছে, এই যে দেখেন উপরে যেগুলো আছে এগুলো কিন্তু এখন যায় নাই। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে আসলে আমরা তো এখন তথ্য নিতেছি, তথ্য কালেক্ট করে সেটা পরে বলা যাবে। ক্ষয়ক্ষতির তথ্য নিরূপণ করা হচ্ছে এবং দ্রুতই বাঁধ নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। হাওর অবশ্য আমরা এরকম একটা প্রকল্প আছে আমাদের জায়গার একটা প্রকল্প, হাওরের যে সংযোগ খাল সেগুলো খননও এই প্রকল্পের অধীনে আছে। আমরা চেষ্টা করতেছি যে যদি এই প্রকল্পের মাধ্যমে আমরা আরো একটা হাওর ইনক্লুড করতে পারি, তাহলে সেগুলোতে আমরা যে সংযোগ খালগুলো আছে এগুলো খনন করলে পানিটা দ্রুত বের করতে পারবো।
ক্ষতির হাত থেকে বাঁচতে দ্রুত এসব হাওরে স্থায়ী বাঁধ নির্মাণ এবং সরকারি সহযোগিতা চান কৃষকরা। এখন হবিগঞ্জ। কৃষি কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষক পাবে সরকারের দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা। তাদের দাবি মাঠ পর্যায়ে তালিকা করে কার্ড দেয়ার। তবে প্রথম ধাপে কার্ড পাচ্ছেন না পাবনার কৃষকরা। কৃষি বিভাগ বলছে সরকারের নির্দেশ মোতাবেক সাধারণ কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। সোহাগ মল্লিকের ছবিতে মাসুদ রানার প্রতিবেদন। ২০০ বছর পুরনো পাবনা জেলার ৭৭% মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। এখানকার মাটির উর্বরতা ভালো হয়, অর্থকারী ফসল পেঁয়াজ, রসুন, লিচু সহ বিভিন্ন শাকসবজির আবাদ হয়ে থাকে। পাবনার কৃষক দুলাল হোসেন ৪ বিঘা জমিতে চাষ করেছেন পেঁয়াজ। সার এবং বীজের উচ্চ মূল্য, উৎপাদন খরচ বেড়েছে তার। অনেক সময় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কথাও জানালেন তিনি। ৪ বিঘে 4.5 বিঘে পিস দিয়ে রসুন দিয়ে করেছি, তাতে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ গেছে, তাতে যে মালের দাম খরচ উঠতেছে না। অনেক কৃষকের একই দশা। প্রান্তিক কৃষকদের দাবি তালিকা প্রণয়নে দুস্থ ও অসহায় কৃষকদের মাঝে এই কৃষি কার্ড বিতরণ করা হলে তা কৃষকদের দুর্যোগ মোকাবেলায় ভূমিকা পালন করবে। তারা বলছেন রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে প্রকৃত কৃষকদের হাতে যেন কৃষি কার্ড পৌঁছায়। ন্যায্য মূল্যে সার কিনবো তাও পাইনি, আবার সময় মতো সার পাইনি, সার আটকাতে বলে যে সার নাই। এক বস্তা সারের দাম ২৬০০ টাকা, আর ১ মণ রসুনের দাম বর্তমান ১২০০ টাকা। তাহলে কেবল আবাদ করে শান্তি পাবি। কৃষি কার্ড মনে করেন যে কৃষকের হাতে পৌঁছানোর জন্য যা যা প্রয়োজন তা সরকার নিজেই উনি পদক্ষেপ নেওয়ার দরকার। কৃষি কার্ড তো হলে কৃষকই পাওয়ার উপযোগী মনে হয়, কিন্তু আমার কাছে আসে তো পৌঁছায় না। ওই নিতারের পদ দিয়ে উপর দিয়ে হইলে পার হয়ে যায়। প্রকৃত কৃষকদের মাঝে যেন কার্ড পৌঁছায় সেই বিষয়টি নিশ্চিত করতে প্রাথমিক তালিকা প্রণয়নের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করছে জানালেন এই কর্মকর্তা। পাবনা জেলা এই মুহূর্তে কৃষি কার্ডের আওতায় নেই, কিন্তু আমরা সরকারি নির্দেশনা পাওয়া মাত্রই এই কৃষি কার্ডটা বিতরণের কার্যক্রম শুরু করব। প্রাথমিকভাবে আমরা কৃষকদের ডাটাবেস সংরক্ষণ করছি এবং সংগ্রহ করছি যাতে উপযুক্ত কৃষকের হাতে কৃষি কার্ড যায়। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকিতে সার ও বীজ সহায়তা এবং কৃষি ঋণের সহায়তা সহজেই পাবেন। মাসুদ রানা, এখন পাবনা। সাভারের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষকের সচেতনতা বাড়াতে জলাশয়ে সবজি ও মশলা চাষ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভারের বলিয়ারপুর এলাকায় প্রায় শতাধিক কৃষকের উপস্থিতিতে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কৃষক উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় ভাসমান বেড় পদ্ধতিতে সবজি আবাদ করে কৃষকরা কিভাবে কম খরচে বেশি লাভবান হবেন সেই বিষয়গুলো কৃষকদের মাঝে তুলে ধরা হয়। পরীক্ষামূলকভাবে বর্তমানে সাওয়া উপজেলার বনগাঁও ইউনিয়নে ৫ জন কৃষককে ২টি করে মোট ১০টি ভাসমান বেড তৈরি করে দেয়া হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে, যেখানে প্রথমবারের মতো কৃষকরা সবজি আবাদ করেছেন। ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে 10টি বসতঘর পুড়ে গেছে। দুপুর ৩টার দিকে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন দ্রুত আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষণে পুড়ে ছাই হয় 10টি বাড়ি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্যের ভয়াবহ বিস্তার এবং নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর রাজনীতিবিদ, প্রশাসন, সাংবাদিক, এনজিও প্রতিনিধি সহ নানা পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন। এ সময় বক্তারা আরও বলেন, সামাজিক ও পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাওয়া এবং এলাকাভিত্তিক সামাজিক ও ক্রীড়া সংগঠনগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ায় তরুণ সমাজ অস্থিরতায় ভুগছে। সভা থেকে সমাজে উত্তেজনা ও অস্থিরতা প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থাকে সমন্বিত পরিকল্পনা নেয়ার দাবি জানানো হয়।
পাবনায় পৈতৃক বাড়িতে মহানায়িকা সুচিত্রা সেনের ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দুপুরে জেলা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে অভিনেত্রীর পৈতৃক বাড়িতে জন্মবার্ষিকী পালন করা হয়। এ সময় সুচিত্রা সেনের মিউরালে শ্রদ্ধা নিবেদন ও কেক কেটে উদযাপন করা হয়। মহানায়িকার স্মৃতি স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সহ ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। এই সময় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার রাম দুলাল ভৌমিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। আর এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।